দর্শক, বুকে ব্যথার কারণ কি বাতরোগ হতে পারে? শুনে নিশ্চয়ই একটু অবাক হচ্ছেন। তো বাতরোগের সাথে আবার বুকে ব্যথার কি সম্পর্ক? বুকে ব্যথার কথা শুনলেই চট করে আমাদের মাথায় প্রথম যেটা মনে হয় সেটা হচ্ছে নিশ্চয়ই হার্ট অ্যাটাক হচ্ছে বা হৃৎপিণ্ড জনিত কোনো সমস্যা হচ্ছে। এরপরে আরেকটা যেটা মনে হয় নিশ্চয়ই গ্যাস্ট্রিকের কোনো সমস্যা হচ্ছে। এই দুটো কারণ ছাড়াও যে আসলে বুকে ব্যথার কত রকম কারণ থাকতে পারে সেটা কি আমরা জানি? এবং এই বুকে ব্যথার সাথে আসলে বাতরোগ কিভাবে রিলেটেড? হ্যাঁ দর্শক, এই বিষয় নিয়ে কিন্তু আজকে আমরা বিস্তারিত আলোচনা করব, কারণ জানার কিন্তু অনেক কিছু আছে। বুকে ব্যথার সাথে আসলে বাতরোগ কিভাবে সম্পৃক্ত, এই বিষয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ রিউম্যাটোলজি সোসাইটির অর্গানাইজেশনের ফ্রাইডে নাইট উইথ রিউম্যাটোলজিস্টের 49তম পর্বে আপনাদের সাথে আছে আমি ডক্টর সৈয়দ আলবায়দা কিবরিয়া। দর্শক, রাজ টিভির প্রতি শুক্রবারের এই আয়োজনে আমরা রিউমাটোলজিক্যাল বিভিন্ন ডিজিজ এবং তার সলিউশন নিয়ে আলোচনা করে থাকি। আজও তার ব্যতিক্রম না। আজকে আমাদের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে বুকে ব্যথার কারণ কি বাতরোগ হতে পারে কিনা। এবং এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবার জন্য আমাদের সাথে আছেন একজন স্বনামধন্য রিউমাটোলজিস্ট। দর্শক, আমাদের সাথে আজকে ভার্চুয়ালি যুক্ত হবেন ডক্টর মোহাম্মদ নাহিদুজ্জামান সাজ্জাদ স্যার, এফসিপিএস মেডিসিন, এমডি রিউমাটোলজি, সিনিয়র কনসালটেন্ট, ইসলামী ব্যাংক হসপিটাল, কাকরাইল, ঢাকা, মেডিসিন স্পেশালিস্ট এন্ড রিউমাটোলজিস্ট, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি, ঢাকা। দর্শক, চলুন আমন্ত্রণ জানাই আমাদের আজকের বিশেষজ্ঞ অতিথিকে। স্যার, আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আপনাকে অনেক অনেক স্বাগত আজকের লাইভে। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে এই সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য। স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে, বিশেষ করে আজকে একটি ছুটির দিন। আপনি ছুটির দিনে আসলে আমাদের সাথে সময় দেওয়ার জন্য যুক্ত হয়েছে, তার জন্য অত্যন্ত আনন্দিত বোধ করছি। এবং স্যার, আপনার কাছে একটু জানতে চাইছি যে আজকের যে বিষয়টি বুকে ব্যথার কারণ কি বাতরোগ হতে পারে, এই বিষয়টি সিলেকশন নিয়ে আপনার স্যার কি মতামত, আপনি যদি আমাকে একটু বলেন। ধন্যবাদ। আমি যেহেতু মেডিসিন এবং বাতরোগ, আসলে প্রথমে আমি মেডিসিন এফসিপিএস পাস করছি, যার কারণে মেডিসিনের প্র্যাকটিস আমি অনেকদিন থেকে করছি। তো প্রচুর রোগী আমরা পাই যারা বুকে ব্যথা নিয়ে আসে এবং রোগীদের প্রথম ধারণা হয় যে হয়তো এটি কোনো হার্টের সমস্যা। আর পরবর্তীতে আমি যখন রিউমাটোলজিস্ট হলাম তখন আমি দেখলাম যে আসলে রিউমাটোলজিক্যাল কন্ডিশন অনেকগুলো কারণ আছে যেটার কারণে বুকে ব্যথা হতে পারে। তো এই বিষয়টি মানুষের জানা খুবই গুরুত্বপূর্ণ, কারণ মানুষ বুকে ব্যথা হলেই ভয় পেয়ে যায়, আতঙ্কিত হয় এবং আতঙ্কিত হয়ে দ্রুত হাসপাতালে যায় এবং দেখা যায় সাধারণত হার্টের ডাক্তারের কাছে যায়। তো সুতরাং এই বিষয়টা সবারই জানা গুরুত্বপূর্ণ যে সেটা একটু ডিফারেন্সিয়েট করতে পারা যে এটা কি হার্টের কারণে বুকে ব্যথা হলো নাকি অন্য কোনো কারণে হলো। রিউমাটোলজিস্ট হিসেবে আমি এখানে দেখতে পাই যে আসলে মাসকুলোস্কেলেটাল কজ একটা বিরাট একটা বড় কারণ যেখানে বুকে ব্যথা হতে পারে। তো আশা করি আজকে এই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত জানতে পারবো বা জানাতে পারবো। নিশ্চয়ই স্যার, আমরা আসলে আজকে নিশ্চয়ই অনেক কিছু আপনার কাছ থেকে শুনবো। ফিরে যাচ্ছি একটু দর্শকদের কাছে। দর্শক, পরিচিত হয়ে নিলাম আজকের বিশেষজ্ঞ অতিথির সাথে, এবং আজকে কি নিয়ে আলোচনা করবো তা অলরেডি আপনারা জেনে গিয়েছেন। সুতরাং আপনাদের যা কিছু জানবার আছে আমাদেরকে প্রশ্ন করতে হবে লাইভ চলাকালীন সময়। আমাদের লাইভ সরাসরি সম্প্রচারিত হচ্ছে রাজ টিভির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে, এবং আমাদের আজকের লাইভের সায়েন্টিফিক পার্টনার ডেল্টা ফার্মা লিমিটেড, পাওয়ার্ড বাই উপস্থিত। ফিরে যাচ্ছি আমাদের বিশেষজ্ঞ অতিথির কাছে। স্যার, প্রথমে আপনার কাছে একটু জানতে চাইবো যে কি কি ধরনের বাতরোগের উপসর্গ হিসেবে আসলে বুকে ব্যথা হতে পারে, আপনি আমাদেরকে যদি একটু বলেন। বুকে ব্যথা অনেক ধরনের বাতরোগ থেকে হতে পারে। আমি প্রথমে একটু যে বিষয়টি বলে নিতে চাই যে আসলে বুকে ব্যথার কমন কারণগুলো কি কি। তো বুকে ব্যথার কমন কারণগুলোর ভিতরে হচ্ছে আমাদের নিশ্চিতভাবে হৃদরোগ একটি অন্যতম কারণ। এর পাশাপাশি আমাদের যে ফুসফুস আছে, ফুসফুস জনিত কারণ হয়। তারপরে আমাদের আপনি বলেছিলেন যে অ্যাসিডিটির প্রবলেম বা গ্যাস্ট্রিকের প্রবলেম, আমাদের খাদ্যনালী জনিত সমস্যার কারণে বুকে ব্যথা হতে পারে। আমাদের মাসকুলোস্কেলেটাল চেস্ট পেইন, তার মানে হচ্ছে আমাদের বুকের ভিতরে থাকে হচ্ছে হৃদযন্ত্র এবং ফুসফুস, কিন্তু বাহিরে থাকে কিন্তু হাড়, গিরা, মাংস, চামড়া, এই জিনিসগুলো থাকে। সুতরাং বুকের যে খাঁচি যেটা আমরা বলি,
আমরা রিব বলি, সেই জায়গাগুলো রিলেটেড এবং এখানে অনেকগুলো গিরা আছে, সেই গিরা রিলেটেড কিন্তু অনেকগুলো ব্যথা হতে পারে, যেটি বুকে ব্যথার অন্যতম একটি কারণ। আর এর পাশাপাশি অনেক ক্ষেত্রে সাইকোলজিক্যাল কারণেও কিন্তু বুকে ব্যথা হতে পারে, কিছু ওষুধের কারণে বুকে ব্যথা হতে পারে। তো এই ধরনের দেখা যাচ্ছে যে অনেকগুলো কারণ আছে যে কারণে বুকে ব্যথা হতে পারে। আর রিউমাটোলজিক্যাল কন্ডিশন, তার মানে বাতজনিত কারণে, শুধু বাত রোগ আমাদের বুকের যে খাঁচা আছে বা আমরা বলি রিব বা এখানে যে জয়েন্ট, সেই জয়েন্ট রিলেটেড ব্যথা হতে পারে। আবার একই সাথে বাত রোগের কারণে আমাদের দ্যাট ইজ হার্টে কিছু প্রবলেম হয়, সেটার কারণে হতে পারে। বাত রোগের কারণে খাদ্যনালীতে কিছু সমস্যা হতে পারে, সেটার কারণে ব্যথা হতে পারে। তার মানে হচ্ছে বাত রোগ এমন একটা জিনিস যেটি নিজে তার যে আমাদের যে গিরা বা হাড় আছে সেগুলো রিলেটেডও হতে পারে, আবার অন্য সিস্টেমকে ইনভলভ করেও কিন্তু এই বুকে ব্যথা করতে পারে। সুতরাং বাত একটি বলা যায় যে বড় একটি কারণ আমাদের বুকে ব্যথা বিভিন্ন সিস্টেমের মাধ্যমে ম্যানিফেস্টেশন হওয়া। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার সাধারণত দর্শকদের যেটা আমি স্যার শুরুতেই বলছিলাম যে বুকে ব্যথা হলে সবাই খুব কমনলি ধরে নেয় যেটা হৃৎপিণ্ডের ব্যথা। স্যার এটার সাথে একটা খুব কমন একটা সাইকোলজি কাজ করে, যেহেতু আমাদের বুকে ব্যথা হচ্ছে এবং আমাদের হার্টটার পজিশনটাও ওখানে, সেক্ষেত্রে সবাই ধরে নেয় যে বুকে ব্যথাটা হচ্ছে হার্টের প্রবলেমের জন্য। কিন্তু স্যার হাড়ের সমস্যা বা গিরার সমস্যা হলে বুকে কেন ব্যথা হবে স্যার? এই প্যাথোলজিটা যদি আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বুঝিয়ে বলেন। হ্যাঁ, আমাদের গিরা ব্যথা, আমাদের এখানে আমি আসলে যেহেতু অনলাইনে পুরো বিষয়টা বোঝানো যাচ্ছে না, আমি একটু নিজেকে দেখাচ্ছি। এখানে আমাদের একটি গিরা আছে, এখানে বলে যে স্টার্নোক্লাভিকুলার জয়েন্ট, একটি কিন্তু একটি গিরা। তারপরে আমাদের বুকের মাঝামাঝি হচ্ছে আমাদের স্টার্নাম, এখানে একটি জয়েন্ট আছে, এটা বলে মেনোব্রিয়াম স্টার্নাম জয়েন্ট। এর ঠিক ডানে এবং বামে যদি আমি মনে করি যে আমাদের যে রিব বলি, দ্যাট ইজ আমাদের এই রিবের সাথে হচ্ছে আমাদের এই স্টার্নাম, এখানে যে মাঝখানে যে আমাদের হাড়টি আছে তার যে সংযোগ, এখানে এখানে অনেকগুলো গিরা আছে, কিন্তু সেই গিরা কোস্টো কন্ড্রাল যে জয়েন্ট গুলো বা কোস্টো স্টার্নাল যে জয়েন্ট গুলো, সেই জয়েন্ট গুলো কিন্তু এক একটি গিরা। সুতরাং এখানে যখন আর্থ্রাইটিস হবে সেটার কারণে কিন্তু বুকে ব্যথা হতে পারে। সুতরাং এখানে যে আমাদের যে হাড় আছে, যে গিরাগুলো আছে, যে মাংসপেশিগুলো আছে, সাধারণত বাতের কারণে আমাদের সাধারণত হাতের যে গিরাগুলো আক্রমণ করে, যে আমাদের হাঁটু বা গোড়ালি আক্রমণ করে, আমাদের মেরুদণ্ড আক্রমণ করে, সেই জায়গাগুলোর সাথে সাথে কিন্তু এই জায়গার যে গিরাগুলো আছে সেই গিরাগুলো আক্রমণ করতে পারে। এটা হচ্ছে সামনের দিকে। আবার যদি আমি বলি যে পিছনের দিকে আমাদের যে মেরুদণ্ড, সেই মেরুদণ্ডের সাথে আমাদের যে রিব যেটাই আছে, আমাদের রিবের বাংলাটা কি হবে অ্যাকচুয়ালি আমার মনে আসতেছে না। তো আমাদের যে বুকের খাঁচার যে হাড়টা, সেই হাড়টি ওখানে যে সংযোগ হয় আমাদের মেরুদণ্ডের পিছনের দিকে, সেই সংযোগ স্থলও কিন্তু একটি জয়েন্ট বা একটি গিরা। তো সুতরাং ওই গিরার ভিতরেও কিন্তু ব্যথা হয়ে আমাদের এই বুকে ব্যথা ম্যানিফেস্টেশন হিসেবে আসতে পারে। তো সুতরাং এই বাত হচ্ছে আমাদের এখানকার গিরা, হাড় এবং আমাদের যে মাংসপেশিগুলো আছে সেগুলোর আক্রমণ করার মাধ্যমে কিন্তু এই বুকে ব্যথার ম্যানিফেস্টেশন হতে পারে। এবং আপনি প্রথমে যে প্রশ্নটি করেছিলেন যে কোন কোন ধরনের বাতের ক্ষেত্রে বুকে ব্যথা হতে পারে, আসলে আমরা কমনলি যে বাতগুলো বলি রিউমাটয়েড আর্থ্রাইটিস, স্পন্ডাইলো আর্থ্রাইটিস, এর পাশাপাশি আমাদের এসএডি, তারপরে হচ্ছে এই ধরনের যে রোগগুলো আছে সোরিয়াটিক আর্থ্রাইটিস, এই প্রত্যেকটা মানে রোগের ক্ষেত্রে কিন্তু এই ধরনের গিরাগুলো আক্রমণ করতে পারে। এবং তখন আমাদের অন্য গিরা ব্যথার পাশাপাশি, মেরুদণ্ডে ব্যথার পাশাপাশি এই রোগীগুলো কিন্তু বুকে ব্যথা কমপ্লেন নিয়েও কিন্তু আমাদের কাছে আসে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার যেমন যে আপনি শুরুতেই আমাদেরকে বলেছিলেন যে বুকে ব্যথার কিন্তু অনেক রকমের কারণ হতে পারে, সেক্ষেত্রে স্যার এই বুকে ব্যথাটি আসলে বাত রোগের কারণেই হচ্ছে কিনা সেটি বুঝবার উপায় কি? এক্ষেত্রে কি বুকে ব্যথার কোনো আলাদা প্যাটার্ন আছে কিংবা কোনো পরীক্ষা নিরীক্ষা করা সম্ভব কি? ধন্যবাদ, এটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের প্রথমত আমি বলতে চাই যে আসলে হৃদরোগজনিত বুকে ব্যথাটি আমরা কিভাবে বুঝবো, তাহলে আমরা বাকি বিষয়গুলো ব্যাপারে আমরা আরেকটু সতর্ক হতে পারবো। আমাদের হৃদরোগজনিত যে বুকে ব্যথা হয়, সেই বুকে ব্যথাটা সাধারণত আমরা বলি সেন্ট্রাল চেস্ট পেইন, বা বুকের মাঝখানে ব্যথা হয় অথবা বাম পাশে ব্যথা হয়। এবং বুকের মাঝখানের ব্যথা বা বাম পাশের ব্যথাটি অনেক সময় দেখা যায় যে
আমাদের বাম হাত বরাবর ছড়িয়ে পড়ে, অনেক সময় আমাদের ঘাড়ের দিকে, কাঁধের দিকে বা উপরের দিকে সেটি উঠতে পারে এবং এই ব্যথাটি হয় সাধারণত খুব তীব্র এবং আমরা বলি এক্সারশনাল চেস্ট পেইন। সাধারণত দেখা যায় যে আমরা যখন পরিশ্রম করি, যখন হাঁটি বা সিঁড়ি ভাঙি, সেই সময় সেই পজিশনগুলোতে হচ্ছে এই ব্যথাগুলো তখন বেড়ে যায় এবং এই ব্যথার পাশাপাশি কখনো কখনো আমাদের বমি বমি ভাব হওয়া, বমি হওয়া এবং সোয়েটিং হওয়া, আমরা বলি যে ঘেমে যাওয়া, হঠাৎ করে খুব বুকে ব্যথা হচ্ছে, সাথে সাথে তীব্রভাবে ঘেমে যাচ্ছে। তো এই ধরনের ম্যানিফেস্টেশন যদি থাকে, বয়স একটু বেশি থাকে, সাথে যদি ডায়াবেটিস, হাইপারটেনশন এই জিনিসগুলো যদি থাকে, তাহলে আমাদের সন্দেহ করতে হবে এটা হৃদরোগজনিত বুকে ব্যথা। আর যদি আমাদের আমাদের বাতজনিত বুকে ব্যথা হয়, তাহলে সাধারণত বুকের মুভমেন্টে বাড়ে। আমাদের হৃদরোগের ব্যথাটি কিন্তু আমরা যদি সামনের দিকে ঝুঁকি, পিছনের দিকে বাঁকি বা ডাইনে বাঁয়ে একটু মোচড় দিই, তাহলে কিন্তু হার্টের ব্যথাটি আমরা অনুভব করব না। কারণ হার্টের ব্যথা খুব বুকটা চেপে আসতেছে, খুব মনে হচ্ছে বুকের উপরে প্রচন্ড একটা প্রেসার পড়তেছে, এই ধরনের ব্যথা। কিন্তু যখন এটি বাতজনিত হয়, তখন আমরা যখন মুভ করি, বুকটা এদিক ওদিক করি, সামনে পিছিয়ে ঝুঁকাই, তখন কিন্তু ব্যথাটি বেড়ে যায় এবং একই সাথে আমাদের অন্যান্য গিরা অথবা মেরুদণ্ডও ব্যথা থাকে। সুতরাং বুকে ব্যথার পাশাপাশি যদি আমাদের মেরুদণ্ড ব্যথা, অন্যান্য গিরা ব্যথা এবং সেই ব্যথাগুলো যদি দেখা যায় যে সকালে ঘুম থেকে ওঠার পরে ব্যথাটির মাত্রাটা বেড়ে যাচ্ছে, তাহলে বুঝতে হবে যে এটি বাতজনিত বুকে ব্যথা। ধন্যবাদ। চমৎকার এক্সপ্লেনেশন স্যার, অসংখ্য ধন্যবাদ। দর্শক, আশা করি আপনারা আমাদের সাথে আছেন। আমরা কিন্তু বুকে ব্যথার কারণ বাতরোগ হতে পারে কিনা এবং সেটি বুঝবার উপায় কি তা নিয়ে আলোচনা করছি। সুতরাং এই তথ্যগুলো পেতে হলে কিন্তু আমাদের সাথে থাকতে হবে। কোনো কারণে যদি আপনারা ভিডিওটি মিস করে থাকেন, আমাদের প্রত্যেকটা লাইভ কিন্তু সংরক্ষিত অবস্থায় থাকে এবং আমাদের সাথে কিন্তু আজকে বিশেষজ্ঞ মতামত দেবার জন্য আছেন ডক্টর মোহাম্মদ নাহিদুজ্জামান সাজ্জাদ স্যার। স্যার, হৃদরোগের কারণে যে বুকে ব্যথাটা হয় সাধারণত সেটি খুব অ্যালার্মিং হয় এবং চিকিৎসকরা কিন্তু দ্রুত তাদের শরণাপন্ন বা হসপিটালাইজড হতে বলেন। বাতরোগের কারণে যে বুকে ব্যথাটা হয়, এটি কি কোনো মারাত্মক সমস্যা সৃষ্টি করতে পারে কিনা? হ্যাঁ, বাতরোগজনিত বুকে ব্যথার কারণে যে ব্যথাটি হয়, এটি সাধারণত ফ্যাটাল না। তার মানে হচ্ছে এটির কারণে আপনার খুব ইমিডিয়েটলি মৃত্যু হওয়ার কোনো ঝুঁকি নাই বা এটার কারণে আপনি খুব সমস্যায় পড়বেন সেরকম না। কিন্তু এই ব্যথাটি আইডেন্টিফাই হওয়া দরকার, কারণটা যথাযথভাবে নির্ণয় হওয়া দরকার। কারণ আপনাকে এটা বুঝতে হবে যে এটি বাতজনিত ব্যথা। সেটি আপনার একটা মাইন্ড সেটআপের একটা বিষয় আছে এবং যথাযথ চিকিৎসার একটা ব্যাপার আছে। তবে এখানে একটা কথা আমাদের আরেকটু মনে রাখতে হবে যে বাত যে রোগগুলো, সেই বাত রোগগুলো নিজেরাই কিন্তু আমাদের হৃদরোগ করতে পারে। তার মানে সাধারণত আমাদের রিউমাটয়েড আর্থ্রাইটিস, স্পন্ডাইলাইটিস সহ সিস্টেমিক লুপাস এরিথেমেটোসাস, এটি একটি ইনফ্লামেটরি কন্ডিশন এবং দেখা যায় যে এই ধরনের বাত রোগের ক্ষেত্রে আমাদের রক্তে চর্বি বেড়ে যাওয়ার ঝুঁকি বাড়ে। আবার কিছু কিছু বাত রোগ আছে, যেমন সিস্টেমিক লুপাস এরিথেমেটোসাস, একটি রোগ আছে যেখানে রক্ত জমাট বাঁধার একটি ঝুঁকি বেড়ে যায়। অনেক সময় দেখা যায় যে আমাদের যে হৃদরোগ যে কারণে হয়, আমাদের হৃদরোগের যে শিরাগুলো আছে সেটি বন্ধ হয়ে গিয়ে হৃদরোগ আক্রান্ত হয়, সেটি কিন্তু করে। আবার একই সাথে এই সিস্টেমিক লুপাস এরিথেমেটোসাস একটি রোগ আছে যেটি আমাদের মায়োকার্ডাইটিস করে, হার্টের যে মাসেলগুলো আছে সেখানে প্রদাহ তৈরি করে। আবার তার হার্টের যে কাভারিংটা আছে পেরিকার্ডিয়াম, সেখানে পেরিকার্ডাইটিসও কিন্তু করে। সুতরাং বাত নিজেও কিন্তু হৃদরোগ করতে পারে। সুতরাং বাত রোগ আমাদের নির্ণয় হওয়া খুবই জরুরি যে আসলে কোন ধরনের বাত, এবং সেই বাতের কারণে যেমন বুকের আমাদের যে গিরাগুলো আছে সেখানে ব্যথা হতে পারে, একই সাথে বাত রোগ নিজেও আবার হৃদরোগ ঘটাতে পারে। বাত রোগ নিজেও আবার কিন্তু আমাদের ফুসফুসে নানা রকমের রোগ ঘটাতে পারে। আবার বাত রোগই আমার খাদ্যনালীতেও কিছু সমস্যা তৈরি করতে পারে। সুতরাং আমাদের বাত রোগের পাশাপাশি হৃদরোগ আছে কিনা সেটাও কিন্তু আমাদের যুক্ত করতে হবে। সুতরাং একবার যদি আপনার বাত রোগ নির্ণীত হয়, আপনি পুরোপুরি নিশ্চিন্ত থাকতে পারবেন না যে আপনার হৃদরোগ আর হবে না। সুতরাং যে কোনো বুকে ব্যথা আমরা অবশ্যই গুরুত্বের সাথে দেখি এবং বুকে ব্যথা হলেই আপনি নিজে নিজে যেমন একটু বুঝে নিবেন, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনি একজন চিকিৎসকের শরণাপন্ন হবেন যে আপনার রোগটি যথাযথভাবে নির্ণয় হওয়া দরকার। আর বুকে ব্যথা হলেই সাথে সাথে আমরা হার্টের ওষুধ শুরু করে দিই, সেটাও কিন্তু আসলে সবসময় ঠিক না। আমাদের যথাযথ রোগ নির্ণয়ের মাধ্যমে চিকিৎসাটা নিশ্চিত করা দরকার। ধন্যবাদ।
তার মানে স্যার নিশ্চয়ই আসলে ট্রিটমেন্ট শুরু করার পূর্বে আসলে প্রথমে জানতে হবে কারণটা কি, এবং প্রয়োজনীয় পরীক্ষাগুলো নিশ্চয়ই অবশ্যই দর্শকদের করানো ডেফিনেটলি, প্রয়োজন, একজন অবশ্যই। রোগীর অবশ্যই করতে হবে। না হলে কিন্তু দর্শক অপচিকিৎসা হওয়ার একটা সুযোগ রয়েছে। স্যার যাদের বাতরোগ আছে কিন্তু বুকে ব্যথা নেই, এবং যাদের বাতরোগের সাথে বুকে ব্যথাও আছে, এক্ষেত্রে কি স্যার চিকিৎসা পদ্ধতিতে কোনো পার্থক্য আছে কিনা? বাতরোগ, শুধুমাত্র বাতরোগের কারণে যদি বুকে ব্যথা হয় তাহলে যে বাতরোগটির কারণে বুকে ব্যথা হচ্ছে ওই বাতের চিকিৎসা করলে আপনার বুকে ব্যথা চলে যাবে। তার মানে হচ্ছে আমি যদি বলি যে রিউমাটয়েড আর্থ্রাইটিস অথবা স্পন্ডাইল আর্থ্রাইটিস বাত, সেই বাতের আমরা যে চিকিৎসা দিই, আমরা সেই চিকিৎসার দুটি ধরন আছে। একটি হচ্ছে আমরা প্রাথমিকভাবে ব্যথানাশক ওষুধ দিই, এবং এর পাশাপাশি কার্যক্ষেত্রে আমরা ডিজিজ মডিফাইং অ্যান্টিরিমেটিক ড্রাগ দিই। আমরা কিছু ওই রোগটাকে মডিফাই করে আমাদের যেন ব্যথানাশক ওষুধ আর না লাগে সেই ওষুধগুলো আমরা প্রয়োগ করে থাকি। সুতরাং এটি একটি দীর্ঘমেয়াদী রোগ। সবসময় আমাদের মনে রাখতে হবে বাতরোগ কিন্তু নিরাময়যোগ্য রোগ না, নিয়ন্ত্রণযোগ্য রোগ। সুতরাং দীর্ঘদিন ওষুধ খেতে হবে, এবং ওষুধ খাওয়ার মাধ্যমে যখন বাতটি নিয়ন্ত্রণে আসবে তখন আপনার বুকে ব্যথাটি কমে যাবে। আর এটা ঠিক যে বাত রোগের সাথে ব্যায়ামেরও কিন্তু একটি সম্পর্ক আছে ভালো, আবার একই সাথে হার্টের বা হৃদরোগের সময়ও কিন্তু আমাদের ব্যায়ামের সাথে একটা ভালো সম্পর্ক আছে। তো উভয় ক্ষেত্রে আসলে আমরা সবসময় গুরুত্ব দিই যে আপনার রোগটা যথাযথভাবে নির্ণয় হওয়া, তাহলে আমাদের চিকিৎসা করতে সহজ হয়। অসংখ্য ধন্যবাদ স্যার। যে কোনো রোগেরই তো আসলে ফার্মাকোলজিক্যাল, নন ফার্মাকোলজিক্যাল দুইটা ট্রিটমেন্ট হতে পারে। ফার্মাকোলজিক্যাল তো আমরা আপনার কাছ থেকে শুনলাম স্যার। এছাড়াও বাতরোগ থেকে কিছুটা ভালো থাকার জন্য, যেহেতু এটা প্রতিকারযোগ্য নয়, এটি যেহেতু প্রতিরোধ করার ব্যবস্থা আছে, সেক্ষেত্রে একজন মানুষের জীবনযাত্রা, খাদ্যাভ্যাস কেমন হতে পারে, এই বিষয়ে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার কি পরামর্শ বা উপদেশ থাকবে? যখন আমাদের বাতরোগ হয়, বাতরোগের সাথে আমরা বলি যে ফার্মাকোলজিক্যাল চিকিৎসা, তার মানে আমাদের ওষুধের মাধ্যমে একটা চিকিৎসা আমরা দিয়ে থাকি। একই সাথে ব্যায়ামের কিন্তু একটা ভালো ভূমিকা আছে। সুতরাং বুকে বাতজনিত যখন বুকে ব্যথা হয়, সেটা সেই বুকে ব্যথা সামনের দিকে হতে পারে অথবা পিছনের দিকে হতে পারে। তাহলে সেই আমাদের সেই ব্যথা কোন পজিশনে তার উপর নির্ভর করে যে আমি কোন ধরনের ব্যায়াম দিব। সুতরাং বাতের কারণে এক ধরনের ব্যায়াম আমরা বলি যে আমরা মাসেল স্ট্রেংথেনিং এক্সারসাইজ করি, তারপরে হচ্ছে মাসেল স্ট্রেচিং এক্সারসাইজ করি, সেটা হচ্ছে ব্যাক স্ট্রেংথেনিং এক্সারসাইজ, কিছু ব্যায়াম আছে। সেই ব্যায়ামগুলো করার মাধ্যমে দেখা যাবে যে আমাদের এই বুকের ব্যথাটি বাতজনিত কারণে হলে সেটি কিন্তু অনেকটাই উন্নতি হবে। কিন্তু আমি যে কথাটি আগেও বলেছি যে আমরা সবসময় ভুল করি একটা জায়গায়, সেটি হচ্ছে যে বাত রোগের দীর্ঘমেয়াদী চিকিৎসা শুধুমাত্র আপনি ব্যায়াম করে কিন্তু পুরোপুরি ভালো থাকবেন না, আপনার কিন্তু বাতটাও যথাযথভাবে নিয়ন্ত্রণে থাকতে হবে। বাতের ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট এবং একই সাথে নন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট দুইটাই একসাথে চালিয়ে যেতে হবে। শেষে যে বিষয়টা বললেন যে খাদ্য অভ্যাসের সাথে সম্পর্ক আছে কিনা, খাদ্য অভ্যাসের সাথে সম্পর্ক আছে। আমাদের কিছু বাতের ক্ষেত্রে সরাসরি সম্পর্ক আছে, যেমন গাউট একটি বাত আছে, সেই বাতের সাথে আসলে কিছু খাওয়ার সাথে যথাযথ বিশাল সম্পর্ক আছে। আবার একই সাথে একজন বাতের রোগী যদি আমরা বলি যে মেটাবলিক সিনড্রোম, তার যদি ওবেস থাকে, তাহলে তার কিন্তু ওই সেই ওবেসিটি কমানোর জন্য বা শরীরে ওজন কমানোর জন্য আমাদের একটা হেলদি লাইফস্টাইল আমাদের করা দরকার, এবং একই সাথে আমাদের খাওয়া দাওয়ার ক্ষেত্রে একটু পরিবর্তন আনা দরকার। যে খাওয়াগুলো খেলে আমাদের মোটা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, বিশেষ করে চর্বি জাতীয় খাদ্য, তারপরে হচ্ছে আমাদের যে স্ন্যাক্স গুলো আছে, বাইরের যে খাওয়াগুলো আছে, সেই খাওয়াগুলো বেশি বেশি না খেয়ে আমাদের সবজি এবং ফ্রুটস, এই খাওয়াগুলো আমাদের বেশি বেশি খাওয়া দরকার। তাহলে আসলে সব দিক থেকেই উন্নতি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার চমৎকার পরামর্শের জন্য। স্যার যেহেতু এটি আসলে সম্পূর্ণ নিরাময়যোগ্য একটি রোগ না, তার মানে একজন রোগীকে চিকিৎসাধীন থাকতে হবে, সেক্ষেত্রে আপনাদের কাছে আসলে কয়দিন পর পর স্যার রোগীকে ফলো আপে আসতে হয়, এই বিষয়ে যদি আমাদের দর্শকদের একটু বলেন। হ্যাঁ, আমরা এক এক ধরনের বাত, এটি নির্ভর করে যে আসলে কোন ধরনের বাত, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে ওনার বাতের মাত্রাটা কেমন। তো যদি দেখা যায় যে মোটামুটি খুব তীব্র মাত্রার না, তাহলে আমরা বলি যে অ্যাটলিস্ট প্রথম দিকে প্রথম 3 মাস 1 মাস পর পর আমরা ফলো আপ করতে বলি। পরবর্তীতে বাতটি যদি আমাদের টার্গেট থাকে 3 থেকে 6 মাসের ভিতরে বাতটি পুরোপুরি কন্ট্রোলে নিয়ে আসা, যেন ওনার
বাতের কারণে ওনার স্বাভাবিক চলাফেরায় কোনো সমস্যা না হয়, প্রতিদিন ব্যথার কারণে কষ্ট পেতে না হয়, সেটি আমরা একটা টার্গেটেড ট্রিটমেন্টে যাই, যেন আমরা 6 মাসের ভিতরে 3 থেকে 6 মাসের ভিতরে বাতটা মোটামুটি কন্ট্রোলে আসে। তাহলে প্রথম 3 মাস প্রতি মাসে আমরা সাধারণত ফলো আপ করি। এর পরবর্তীতে যখন বাতটি নিয়ন্ত্রণে আসে তখন দেখা যায় যে 3 থেকে 6 মাস পর পর ফলো আপ। এবং যাদের পরিপূর্ণ ভালো থাকে, বাত যদিও নিরাময়যোগ্য না কিন্তু নিয়ন্ত্রণযোগ্য একটি অসুখ, কিন্তু যাদের ক্ষেত্রে দেখা যায় যে বাতের মাত্রা কম, টানা 6 মাস থেকে 1 বছর উনি কোনো রকম ব্যথানাশক ওষুধ ছাড়াই ডিজিজ মডিফাইং ড্রাগের মাধ্যমে উনি ভালো আছেন, তখন কিন্তু আমরা ডিজিজ মডিফাইং ড্রাগগুলো আস্তে আস্তে কমিয়ে নিয়ে আসতে পারি এবং কার্যক্ষেত্রে কারোর জন্য আমরা বন্ধও করতে পারি। তো সুতরাং বাতের চিকিৎসা, সফল চিকিৎসার জন্য ফলো আপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা কিন্তু দেখে দেখে আসলে একজন রোগীকে চিকিৎসা করি। একই সাথে বাতের যে ওষুধগুলো আছে সেই ওষুধগুলো কিন্তু টক্সিক ওষুধ। সুতরাং প্রথম যখন 1 মাস পরে আসে তখন কিন্তু আমরা কিছু টেস্ট করে দেখি যে লিভার, কিডনি, রক্তকণিকা এগুলোর উপর কোনো সাইড ইফেক্ট হচ্ছে কিনা। সুতরাং ফলো আপটা বাতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার আপনার চমৎকার তথ্যবহুল আলোচনার জন্য। আমরা অত্যন্ত আনন্দিত বোধ করছি আপনার কাছ থেকে এত সুন্দর একটা আলোচনা পেয়ে। আশা করি দর্শকরা অনেক উপকৃত হয়েছেন এবং আপনাকে অনেক ধন্যবাদ স্যার আজকে ছুটির দিনে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনার সাথে খুব দ্রুত আবার যুক্ত হতে পারবো এই প্রত্যাশা রেখে রাজ টিভির পক্ষ থেকে আপনার সার্বিক সুস্থতা কামনা করছি। ধন্যবাদ আপনাকে সুন্দর উপস্থাপনের জন্য, রাজ টিভিকে ধন্যবাদ এবং একই সাথে ডেল্টা ফার্মাসিউটিক্যালসকে ধন্যবাদ। আর সর্বোপরি বাংলাদেশ রিউমাটোলজি সোসাইটি বিশেষ করে বাত রোগের এই যে নলেজ ডিসিমিনেশনের জন্য যে উদ্যোগটি নিয়েছে এই জন্য বাংলাদেশ রিউমাটোলজি সোসাইটিকে ধন্যবাদ। দর্শক, আমরা আমাদের আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আলোচনা করছিলাম বাত রোগের থেকে কি বুকে ব্যথা হতে পারে কিনা, এবং আশা করি আপনাদের যা দ্বিধা দ্বন্দ্ব ছিল, কনফিউশন ছিল, তা আমরা কিছুটা হলেও দূর করতে পেরেছিলাম। আমাদের সাথে পুরোটা সময় গেস্ট এক্সপার্ট হিসেবে ছিলেন ডক্টর মোহাম্মদ নাহিদুজ্জামান সাজ্জাদ স্যার, সিনিয়র কনসালটেন্ট, ইসলামী ব্যাংক হসপিটাল, কাকরাইল, ঢাকা। দর্শক, বাত রোগ বা যে কোনো রোগী সম্পূর্ণ নিরাময়যোগ্য না, এটি শুনে কিন্তু আসলে আতঙ্কিত বা ভয় পাবার কিছু নেই। এই রোগগুলোর কিন্তু চমৎকার চিকিৎসা আছে এবং সেগুলো পেতে হলে কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যেতে হবে। নিজে নিজে চিকিৎসা করা যাবে না বা ইন্টারনেট বা গুগল ঘেঁটে কিন্তু অপচিকিৎসার দ্বারস্থ হওয়া যাবে না। নিজেদের সচেতনতা এবং সঠিক চিকিৎসায় কিন্তু যে কোনো রোগ থেকে আমাদেরকে মুক্ত করতে অনেকখানি সাহায্য করতে পারে। এবং বাংলাদেশ রিউমাটোলজি সোসাইটিকে অনেক ধন্যবাদ জানাতে চাই প্রতি শুক্রবারে এই চমৎকার আয়োজনের জন্য এবং সচেতনতা সৃষ্টির জন্য, এবং ধন্যবাদ জানাই ডেল্টা ফার্মাকে এবং আমাদের আজকের এই লাইভটি উপস্থিতির সৌজন্যে। দর্শক, আমাদের বেশি সময় নিব না। রাজ টিভির পক্ষ থেকে আপনাদের সবার শারীরিক এবং মানসিক সুস্থতা কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel.